টিউটোপিয়া নিয়ে এলো ডিজিটাল সহায়িকা, যেখানে থাকছে প্রত্যেকটি বিষয়ের সব অধ্যায়ের সব প্রশ্ন আর তার উত্তর সহ বিশ্লেষণ, যা পড়লে পরীক্ষার প্রিপারেশনের জন্য আর দরকার পড়বে না কোনো সহায়িকার, কোনো সহায়তার। তাই মানে বইয়ের আর কোনো মানে নেই। টিউটোপিয়ার ডিজিটাল সহায়িকা পেতে লক্ষ্য রাখো টিউটোপিয়া লার্নিং অ্যাপের ইউটিউব চ্যানেলে। হ্যালো বন্ধুরা, টিউটোপিয়ার ইউটিউব লাইভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি ঋতুশ্রী চলে এসেছি বাংলা ক্লাস নিয়ে। আজকে আমরা পড়ব স্মৃতিচিহ্ন এই কবিতাটির ওপর সব রকমের প্রশ্নোত্তর। এই কবিতাটির ওপর যত রকমের প্রশ্ন হয় সেই সমস্ত প্রশ্ন আলোচনা করব আজকের এই ভিডিওতে। এর বাইরে না কোনো প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে, না দরকার পড়বে তোমাদের কোনো মানে বইয়ের বা সহায়িকা বইয়ের। তাহলে কি বুঝতে পারলে বন্ধুরা? মানে বইয়ের নেই কোনো মানে, সহায়িকার দরকার নেই কোনো সহায়তার। পরীক্ষা প্রস্তুতির জন্য টিউটোপিয়ার এই ভিডিওগুলোই তোমাদের জন্য যথেষ্ট। তবে তোমরা নিশ্চয়ই স্কুলে, বাড়িতে বা গৃহশিক্ষকের কাছে এই কবিতাটা এতদিনে পড়ে ফেলেছো। তবে যদি না পড়ে থাকো তাহলে টিউটোপিয়া লার্নিং অ্যাপে এই কবিতাটির ওপর বানানো ভিডিওগুলো দেখে পড়ে নিতে পারো। কারণ টিউটোপিয়া লার্নিং অ্যাপে এই কবিতাটির ওপর বানানো ভিডিওগুলো দেখে নিলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, কারণ সেখানে খুব সহজ এবং সুন্দরভাবে দেওয়া আছে, যেগুলো দেখে নিলে তোমাদের প্রশ্ন উত্তর করা কোনো ব্যাপার হবে না। তাহলে আমি ধরে নিচ্ছি যে তোমাদের এই স্মৃতিচিহ্ন এই কবিতাটি পড়া। তাহলে এই কবিতার ওপর কত রকমের প্রশ্ন হতে পারে চলো দেখে নেব নেক্সট স্লাইডে। চলে এলাম পরবর্তী স্লাইড। প্রথমেই লেখা আছে দেখো, বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী অর্থাৎ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, যার মান থাকছে 1। এরপরে আসছে অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী অর্থাৎ ভেরি শর্ট আনসার কোয়েশ্চেন, যারও প্রশ্ন মান থাকছে 1। এরপরে আসছে ব্যাখ্যা ভিত্তিক সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন শর্ট আনসার কোয়েশ্চেন, যার প্রশ্নমান থাকছে 2, যেখানে তোমাদের 2 কি 3টে কথায় উত্তর দিতে হচ্ছে। কোনো কোনো সময় এর প্রশ্নমান 3 নম্বরও হতে পারে। এরপরে থাকছে হাতে কলমে। হাতে কলমেটা কি? হাতে কলমেটা হলো তোমাদের বইটাতে যে তোমাদের প্রশ্নগুলো রয়েছে, কবিতাটার পরে তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে সেই সমস্ত প্রশ্ন আলোচনা করে দেওয়া হচ্ছে এই হাতে কলমে অংশটায়। আমরা চলে যাব এরপরে বহু বিকল্পীয় প্রশ্নতে। আর এই বহু বিকল্পীয় প্রশ্ন অর্থাৎ মাল্টিপল চয়েস কোয়েশ্চেনে ঢোকার আগে যেটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের জানা দরকার সেটা হলো এই ভিডিওর যে টাইমলাইন অংশ, সেই টাইমলাইন অংশে তোমাদের মাল্টিপল চয়েস কোয়েশ্চেন বা বিএসএকিউ অর্থাৎ ভেরি শর্ট আনসার কোয়েশ্চেন বা শর্ট আনসার কোয়েশ্চেন বা হাতে কলমে তোমাদের যার যে প্রশ্নটা দরকার সেই প্রশ্নটা খুঁজে পেয়ে যাচ্ছ এই টাইমলাইন অংশ অর্থাৎ পর্ব বিভাজন অংশটায়। এটা তোমাদেরই সুবিধার জন্য করা হয়েছে। চলে যাব আমাদের প্রথম প্রশ্ন। আর এই প্রথম প্রশ্ন যখন আলোচনা করব তখন তোমরা কি করবে? তোমরা আমাকে বলবে যে তোমাদের একের সঠিক উত্তর কোনটা, আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর সম্পূর্ণ যখন মাল্টিপল চয়েস কোয়েশ্চেন শেষ হয়ে যাবে তখন সেই সম্পূর্ণ শেষ করার পরে তোমরা জানাবে যে তোমরা মাল্টিপল চয়েস কোয়েশ্চেনে এতগুলোর মধ্যে তোমরা কত স্কোর করলে। ধরো 20-র মধ্যে তোমরা কত স্কোর করলে বা 30-এর মধ্যে তোমরা কত স্কোর করলে, সেটা তোমরা জানাবে আমাকে কমেন্ট বক্সে। তাহলে আমি বুঝতে পারবো তোমাদের প্রিপারেশন কেমন হচ্ছে। দেখো প্রথমেই রয়েছে স্মৃতিচিহ্ন কবিতাটির উৎস। স্মৃতিচিহ্ন কবিতাটির উৎস। স্মৃতিচিহ্ন কবিতাটি কার লেখা? কামিনী রায়ের লেখা। এবারে স্মৃতিচিহ্ন কবিতাটির উৎস কোথা থেকে নেওয়া হয়েছে সেটা জেনে নেওয়া দরকার। ক নির্মাল্য, খতে জীবন পথে, গতে আছে আলো ও ছায়া, ঘতে আছে দীপ ও ধূপ। স্মৃতিচিহ্ন কবিতাটির উৎস হলো নির্মাল্য। নির্মাল্য দেখো পেয়ে যাচ্ছি একদম অপশন কতে। চলে আসছি 2-এ লেখা আছে নিচের কোন কাব্যগ্রন্থটি কামিনী রায়ের লেখা নয়। তাহলে কামিনী রায়ের লেখা নয় এমন কাব্যগ্রন্থ আমাদের দেখে নিতে হবে। কতে আছে ছাড়পত্র, খতে আছে মাল্য ও নির্মাল্য, গতে আছে দীপ ও ধূপ, ঘতে আছে আলো ও ছায়া। এই সব কটি অর্থাৎ মাল্য, নির্মাল্য, দীপ ও ধূপ বা আলো ও ছায়া এই 3টি হলো কামিনী রায়ের লেখা। তাহলে ছাড়পত্র, একমাত্র ছাড়পত্র সুকান্ত ভট্টাচার্যের লেখা, সেই কারণে এইটি কটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর। কারণ বলেছে দেখো প্রশ্নে বলা হয়েছে যে কাব্যগ্রন্থটি নিচের কোন কাব্যগ্রন্থটি কামিনী রায়ের লেখা নয়, তাই জন্য ছাড়পত্রটি হবে সঠিক উত্তর।
এরপরে আসছি, ওরা ভেবেছিল আপনার নাম খোদাই করে রাখবে। ওরা ভেবেছিল আপনার নাম খোদাই করে রাখবে কোথায়? ক পুঁথির পাতায়, খতে আছে গানের ভাষায়, গতে আছে ইষ্টক প্রস্তরে, ঘতে আছে ছবির রেখায়। ইষ্টক প্রস্তরে, ইষ্টক মানে ইট, ইটের কথা বলা হচ্ছে। কারা ভেবেছিল? সেই সাম্রাজ্যবাদী শক্তিরা ভেবেছিল তাদের নাম সেই স্মৃতিসৌধের মধ্যে অর্থাৎ ইষ্টক প্রস্তরের মধ্যে তাদের নিজেদের নাম খোদাই করে রাখবে। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন গ, রাইট আনসার। 4 লেখা আছে প্রস্তর খসিছে ভূমে কিসের উপর? তাহলে আমাদের কবিতার লাইনটা মনে করতে হবে, প্রস্তর খসিছে ভূমে প্রস্তরের পরে। তাহলে প্রস্তর খসিছে ভূমে কিসের উপর? না দেখো এখানে পেয়ে গেলাম অপশন খ এর প্রস্তরের উপর। প্রস্তরের পরে কথাটা লেখা আছে, দেখবে একটা কমা দিয়ে পরে লেখা আছে, ওটা উপরে কমাটা দেওয়া হয়েছে, রস্য উটা জাস্ট অমিত লেখাচ্ছে ওভাবে লেখে। এখানে আছে অপশন খ হচ্ছে রাইট আনসার। কতে আছে ইষ্টকের, গতে আছে পৃথ্বীর মানে পৃথিবীর, ঘতে আছে তৃণের। আমি জাস্ট পড়ে দিলাম এগুলো। এরপরে আসছি পরের প্রশ্ন 5, মূঢ় ওরা ড্যাশ মনস্কাম। মূঢ় ওরা অর্থাৎ বোকা ওরা, ব্যর্থ মনস্কাম, মনের যে কামনা, সেই মানসিক যে কামনা, সেই মনস্কামনাকে বলা হচ্ছে কেন? ব্যর্থ মনস্কাম। ব্যর্থ কথাটা পেয়ে যাচ্ছি দেখো অপশন কতেই। রাইট আনসার হয়ে যাচ্ছে অপশন ক, এটাই লেখা আছে। তাহলে সফল, আনন্দিত বা নিহত কোনোটাই লেখা নেই কবিতার মধ্যে। মূঢ় ওরা ব্যর্থ মনস্কাম, এখানে মূঢ় বলতে কাদের কথা বলা হয়েছে? সেই সাম্রাজ্যবাদী শক্তিগুলোর কথা বলা হয়েছে। পরের প্রশ্ন 6, চারিদিকে ভগ্ন স্তূপের তলে ঢাকা পড়ে। চারিদিকে ভগ্ন স্তূপের তলে ঢাকা পড়ে, কি ঢাকা পড়ে আছে? কতে আছে জাগ্রত স্মৃতি, খতে আছে লুপ্ত স্মৃতি, গতে আছে স্মৃতিচিহ্ন, ঘতে আছে সত্য স্মৃতি। চারিদিকে ভগ্ন স্তূপের তলে ঢাকা পড়ে রয়েছে কি? লুপ্ত স্মৃতি, অর্থাৎ তাদেরকে সত্যি কেউ মনে রাখেনি, কারণ তারা কাজের মাধ্যমে আমাদের সাধারণ মানুষের মনে কোনো রকম জায়গা তৈরি করতে পারেনি। ফলে তৈরি না করতে পারার জন্য তাদের যে এই স্তূপ, তার যে সাম্রাজ্যবাদী শক্তিগুলো যে স্মৃতিসৌধ তারা তৈরি করে রেখে দিয়েছে, সেগুলো মানুষ আর কে তৈরি করেছে বা কাদের সেসব কিছু মনে রাখেনি। সময়ের স্রোতে তাদের নাম মিশে গেছে কোথাও। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন খ, 6 আনসার হয়ে যাচ্ছে অপশন খ। নেক্সট 7, স্মৃতিচিহ্ন কবিতায় নামগুলি কোথায় ভেসে যায়? স্মৃতিচিহ্ন কবিতায় নামগুলি কোথায় ভেসে যায়? ক নদীর জলে, খতে আছে পুকুরের জলে, গতে আছে সমুদ্রের জলে, ঘতে আছে কাল নদী জলে। উত্তরে হবে কাল নদী জলে, অপশন ঘ সঠিক উত্তর। আর কাল নদী জলে বলতে সেই সময়, সেই কালটাকে বলা হচ্ছে সময়ের যে জল, সময়ের যে জল বলতে যে সময়ের যে টান, সেই সময়ের টানে মানুষের যে সময়ের যে প্রবাহ, সেই সময়ের প্রবাহে তাদের নামকে আর বিশেষভাবে কেউ মনে রাখেনি। এরপরে আসছি পরের প্রশ্ন 8, শুষ্ক তৃণ কাল নদী জলে ভেসে যাবে। ক নামগুলি, খতে আছে স্মৃতিসৌধ, গতে আছে কীর্তিকলাপ, ঘতে আছে যশ। সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? শুষ্ক তৃণ কাল নদী জলে ভেসে যাবে, কার নামগুলি ভেসে যাবে। শুষ্ক তৃণ কাল নদী জলে ভেসে যাবে নামগুলি। সঠিক উত্তর ক। নেক্সট 9 লেখা আছে কে বা রক্ষা করে, কি রক্ষা করার কথা বলা হয়েছে? কি রক্ষা করার কথা বলা হয়েছে? কতে আছে শুষ্ক তৃণ, খতে আছে অট্টালিকা, গতে আছে ভেসে যাওয়া নামগুলি, ঘতে আছে হৃদয় ভূমি। তাহলে কি রক্ষা করার কথা বলা হয়েছে এখানে? ভেসে যাওয়া নামগুলি। কাদের ভেসে যাওয়া? কে বা রক্ষা করে? সেই সাম্রাজ্যবাদী শক্তিদের। কি রক্ষা করার কথা বলা হয়েছে? সেই ভেসে যাওয়া নামগুলি। ভেসে যাওয়া নামগুলি কে বা রক্ষা করে? সত্যি তো আমরা কি কেউ রক্ষা করি না? সেই সমস্ত মানুষ যে সমস্ত মানুষরা আমাদের মানে সমাজের কোনো কাজে লাগেনি, যারা সেই নিজেদের সম্পদ তৈরি করেছে শুধুমাত্র, তাদের নাম কখনোই মানুষ মনে রাখে না। 10 লেখা আছে দেখো করেছে প্রতিষ্ঠা যারা, যা প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। কি প্রতিষ্ঠার কথা বলা হয়েছে? কতে আছে নাম, খতে আছে মনোহর হর্ম, হর্ম বলতে সেই সৌধ, গতে আছে সিংহাসন, ঘতে আছে প্রস্তর স্তূপ। সঠিক উত্তর হয়ে যাবে সিংহাসন। করেছে প্রতিষ্ঠা যারা সিংহাসন।
তাহলে যা প্রতিষ্ঠার কথা বলা হয়েছে তা হলো সিংহাসন। সঠিক উত্তর অপশন গ। নেক্সট 11, এত বোঝা জড়ো করিবার, কিসের বোঝা, কিসের বোঝা জড়ো করিবার কথা বলা হয়েছে? ক শুষ্ক তৃণের, খতে আছে প্রস্তরের, গতে আছে ব্যর্থ চেষ্টার, ঘতে আছে স্মৃতির। সঠিক উত্তর কি হয়ে যাবে বলো, তোমরাই বলতে পারবে। সেটা হলো প্রস্তরের। প্রস্তরের এত বোঝা জড়ো করিবার, যেগুলো অহেতুক, যে অহেতুক বোঝা তারা জড়ো করেছে, যার মাধ্যমে তারা কখনোই চিরকাল মানুষের মনে জায়গা তৈরি করতে পারবে না। সঠিক উত্তর অপশন খ। 12 দেখে নেব কি আছে। তাদের রাজত্ব হের অক্ষুণ্ণ কেমন, কাদের রাজত্ব অক্ষুণ্ণ? ক ধনীদের, খতে আছে দরিদ্রদের, গতে আছে মধ্যবিত্তদের, ঘতে আছে শিক্ষিতদের। কাদের কথা বলা হয়েছে কবিতার মধ্যে? দরিদ্রদের কথা বলা হয়েছে। সেই দরিদ্র মানুষদের, যাদের শ্রমের ওপর দাঁড়িয়ে সভ্যতার ইমারত গড়ে উঠেছে, সেই সমস্ত দরিদ্র মানুষদের যে শ্রমের দান, সেই শ্রমের দানের কথা মানুষ ভুলবে না। তাদের রাজত্ব হের অক্ষুণ্ণ কেমন, অক্ষুণ্ণ মানে তাদের কখনোই, তাদের যে রাজত্ব সেটা বলতে গেলে সেই তাদের আসন সবসময় বজায় থাকবে, সেই দরিদ্রদের কথা বলা হচ্ছে। নেক্সট 13, কাল স্রোত বলতে কবি বুঝিয়েছেন, কাল স্রোত বলতে কবি কি বুঝিয়েছেন? ক নদীর স্রোত, খতে আছে সময়ের স্রোত, গতে আছে ভাটার টান, ঘতে আছে সমুদ্রের ঢেউ। এখানে কোনটা হবে? সময়ের স্রোত বা সময়ের প্রবাহ, সেটাকে বোঝানো হচ্ছে কাল স্রোত বলতে, সেই সময়ের স্রোতকে বোঝানো হচ্ছে। অপশন খ সঠিক উত্তর। প্রশ্ন 14, যারা মানব হৃদয় ভূমি অধিকার করে দৃঢ় সিংহাসন প্রতিষ্ঠা করেছে তারা হলো, যারা মানব হৃদয় ভূমি অধিকার করে তাদের নিজস্ব দৃঢ় সিংহাসন, শক্তপোক্ত এক আসন মানব হৃদয়ের মধ্যে প্রতিষ্ঠা করেছে, তারা কারা? তারা হলো, কতে লেখা আছে দরিদ্র, খতে লেখা আছে ধনী, গতে লেখা আছে সাধারণ মানুষ, ঘতে আছে খুব চতুর মানুষ। তোমাদের কোনটা মনে হচ্ছে? অবশ্যই আমরা নিয়ে নেব অপশন ক, দরিদ্র মানুষদের কথা বলা হচ্ছে। নেক্সট 15, করেছে প্রতিষ্ঠা যারা দৃঢ় সিংহাসন, এই সিংহাসন প্রতিষ্ঠিত হয়েছে কোথায়? দেখো এই ধরনের একটু উল্টিও প্রশ্ন আসতে পারে এমসিকিউতে। কি বলতে হবে তাহলে? ক মনোহর অট্টালিকায়, খ স্মৃতির মধ্যে, গতে আছে মানুষের হৃদয় ভূমিতে, ঘতে আছে ভগ্ন স্তূপে। সঠিক উত্তর কোনটা হয়ে যাবে বলো তো? স্মৃতির মধ্যে না মানুষের হৃদয় ভূমিতে? মানুষের হৃদয় ভূমিতে সেই সিংহাসন তারা গড়ে তুলতে সক্ষম হয়েছে। অপশন গ সঠিক উত্তর। 16তে লেখা আছে নিত্য সমুজ্জ্বল, কিসের কথা বলা হয়েছে? কি নিত্য সমুজ্জ্বল? ক মণিমাণিক্য, খতে ভোরের আলো, গতে আছে কাল স্রোতে ধৌত নাম, গতে আছে লুপ্ত স্মৃতি। কাল স্রোতে ধৌত নাম নিত্য সমুজ্জ্বল, সঠিক উত্তর হয়ে যাবে এখানেও অপশন গ। তাহলে এই ধরনের এমসিকিউ গুলোর প্রশ্ন করতে গেলে তোমাদের কি করতে হবে? একদম ছোট আছে কবিতাটা ভালোভাবে পড়ে ফেলতে হবে, তবে গিয়েই না ভালো স্কোর হবে। আর কি করতে হবে? সেটা হলো ভালো একটা স্টাডি ফ্লো লাগবে, কারণ তোমরা যারা ভালো স্কোর করলে এমসিকিউতে তাদের তো প্রিপারেশন ভালো হচ্ছে, কিন্তু যাদের প্রিপারেশন ভালো হলো না, অর্থাৎ যারা স্কোরটা খুব কম করে ফেললে, তাদের জন্য বিশেষ করে দরকার একটি স্টাডি ফ্লো, যে স্টাডি ফ্লো তোমাদের পরীক্ষার প্রস্তুতি ভালো করাতে চেষ্টা করবে এবং তোমাদের ভালো হবে অবশ্যই। তাহলে কি দেখে নেবো আমরা সেই স্টাডি ফ্লোটা? ক্লাস 7 এর ছাত্রছাত্রীদের জন্য টিউটোপিয়া নিয়ে এলো মেগা স্টাডি প্যাক। পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করতে গেলে যা হতে পারে তোমার নিশ্চিত সাফল্যের সহায়ক। পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে প্রিপারেশন হতে হবে একেবারে সলিড, আর তার জন্য অনুসরণ করতে হবে যথাযথ স্টাডি ফ্লো। চলো এক ঝলকে দেখে নেওয়া যায় কি হওয়া উচিত তোমার স্টাডি ফ্লো, অর্থাৎ তুমি কিভাবে পড়লে সেই পড়াটা আর কখনো ভুলবে না, আর পরীক্ষায় ভালো নম্বরও পাবে। পড়ার ক্ষেত্রে প্রথমে দরকার কনসেপ্ট, অর্থাৎ বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা। প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা চ্যাপ্টার কারোর থেকে বুঝে নেওয়া, তারপর সেই বিষয় রিলেটেড প্রত্যেকটা ডাউটকে ক্লিয়ার করা। এরপরে তৃতীয় ধাপ, সেই চ্যাপ্টারটার উপর সংক্ষেপে একটা ব্রিফ নোট পড়া, এবং চতুর্থ ধাপ হলো সেই চ্যাপ্টারের সম্ভাব্য প্রশ্নোত্তরগুলোকে করে ফেলা, যার উপর নির্ভর করবে তোমার পরীক্ষার সাফল্য। এরপর তোমার প্রস্তুতি কত দূর তার জন্য তোমাকে দিতে হবে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট।
তবে শুধুমাত্র টেস্ট দিলেই কিন্তু হবে না, বিশেষজ্ঞ কোনো শিক্ষককে দিয়ে সেই উত্তরপত্র চেক করিয়ে বুঝে নিতে হবে কোথায় কোথায় খামতি রয়েছে। যদি টেস্টের ফল ভালো হয় তবে বুঝতে হবে তোমার প্রস্তুতি কমপ্লিট, এবার তুমি পরের অধ্যায়ে যেতে পারো। আর ফল খারাপ হলে এই পুরো প্রক্রিয়াটা আরও একবার রিভাইজ করতে হবে। তবে বলে রাখি, তোমার এই প্রস্তুতির ক্ষেত্রে তোমার সাহায্য করতে পারে পশ্চিমবঙ্গ বোর্ডের বাংলা মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য একমাত্র অ্যাপ টিউটোপিয়া। এই পুরো স্টাডি ফ্লোর জন্য টিউটোপিয়াই হলো অল ইন ওয়ান সলিউশন। কিভাবে? স্টেপ 1, কনসেপ্ট ভিডিও। টিউটোপিয়া অ্যাপে প্রত্যেক অধ্যায়ের বিষয়গুলো ছোট ছোট টপিকে ভেঙে নিয়ে গ্রাফিক্স অ্যানিমেশনের সাহায্যে এমনভাবে বোঝানো হয়েছে যা তোমাদের পড়তেও ভালো লাগবে আর মনেও থাকবে। স্টেপ 2, লাইভ ক্লাস অ্যান্ড ডাউট ক্লিয়ারিং। টিউটোপিয়ার লাইভ ক্লাসে সেই বিষয়গুলোই বোঝানো হয় বিশদে। পাশাপাশি প্রত্যেকটা ক্লাসে থাকে ডাউট ক্লিয়ারিং সেশন, যেখানে সরাসরি তোমাদের সমস্ত ডাউট বা সংশয়ের নিরসন হতে পারে। স্টেপ 3, ব্রিফ নোটস। নোটসের জন্য টিউটোপিয়ায় তোমরা পাবে স্মার্ট নোটস, যেখানে সংক্ষেপে টু দি পয়েন্টে অধ্যায়ের ব্রিফ নোট তো করাই রয়েছে। স্টেপ 4, কোয়েশ্চেন অ্যান্ড আনসার। আমাদের অ্যাপের নোটসে প্রশ্নোত্তরের আলোচনা তো থাকছেই, সেই সঙ্গে একটা অধ্যায় সব রকমের প্রশ্নোত্তরের জন্য এখন তোমাদের কাছে থাকছে ইউটিউবের এই ক্লাসগুলো, অর্থাৎ টিউটোপিয়া ডিজিটাল সহায়িকা। স্টেপ 5, মক টেস্ট। টেস্ট দেওয়ার জন্য টিউটোপিয়া থাকছে প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ভিত্তিক মক টেস্ট। স্টেপ 6, আনসার শিট চেকিং অ্যান্ড মডেল আনসার। উত্তরপত্রের ছবি তুলে আমাদের কাছে পাঠিয়ে দিলে বিশেষজ্ঞ শিক্ষক খাতা দেখে তোমায় জানিয়ে দেবে তোমার পরীক্ষার মার্কস এবং তাদের পরামর্শ। সেই সঙ্গে তোমরা পেয়ে যাবে মডেল উত্তরপত্র, যা দেখে তোমরা বুঝতে পারবে কিভাবে লিখতে হয় কোনো একটা প্রশ্নের আদর্শ উত্তর। তাহলে হলো কিনা তোমার পারফেক্ট স্টাডি ফ্লোয়ের অল ইন ওয়ান সলিউশন। আর এই সব কিছু নিয়েই সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য টিউটোপিয়ার এই মেগা স্টাডি প্যাক। বিশদে জানতে ফোন করো এই নাম্বারে। এরপর চলে যাব আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলীতে। অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী অর্থাৎ 1 নম্বরের প্রশ্ন। প্রথমেই লেখা রয়েছে হর্ম শব্দটির অর্থ কি? হর্ম শব্দটির অর্থ হলো অট্টালিকা। অট্টালিকা। পরের প্রশ্ন, মুড়ো ওরা ব্যর্থ মনস্কাম। কবিতায় কাদের মুড়ো বলা হয়েছে? মুড়ো কাদের বলা হয়েছে? যে সমস্ত শাসকরা তাদের প্রাসাদ নির্মাণ করে বা অট্টালিকা নির্মাণ করে ভেবেছে তাদের নিজেদের নাম স্মরণীয় করে রাখা যাবে, তাদেরকে মুড়ো বলা হয়েছে। 3 নম্বর, তাহাদের তলে লুপ্ত স্মৃতি। কোথায় স্মৃতি লুপ্ত হয়েছে? কোথায় স্মৃতি লুপ্ত হয়েছে? চারিদিকে পড়ে থাকা সেই ভগ্ন স্তূপের তলায় স্মৃতি লুপ্ত হয়ে গেছে। 4 লেখা আছে দেখো, চিরদিন তরে রেখে যাবে। কি রেখে যাওয়ার কথা বলা হয়েছে এখানে? এখানে সেই সাম্রাজ্যলোভী শাসকদের নিজেদের নাম ইট পাথরে তৈরি সেই মনোহর যে অট্টালিকা, সেই অট্টালিকার মধ্যে অক্ষয় করে রাখতে চাওয়ার যে বাসনা বা ইচ্ছা, সেই চাওয়ার বা বাসনার ইচ্ছার কথাই প্রকাশিত হয়েছে। 5 নম্বরে লেখা আছে, কোন স্থান অধিকার করলে ব্যক্তির নাম নিত্য সমুজ্জ্বল থাকে? কোন স্থান অধিকার করলে মানুষের মনে, তার হৃদয়ে যদি জায়গা তৈরি করতে পারে কাজের মাধ্যমে, তাহলেই তাদের নাম মানুষের মনে নিত্য সমুজ্জ্বল থাকে, সবসময় অর্থাৎ উজ্জ্বল থাকে। তারা তখন সেই সমস্ত মানুষের নাম কখনোই মানুষের মন থেকে বা তার হৃদয় ভূমি থেকে হারিয়ে যায় না। নেক্সট 6, কাল স্রোতে ধৌত রাম নিত্য সমুজ্জ্বল। এখানে কাদের নাম সম্পর্কে এরূপ কথা বলা হয়েছে? কাদের নাম সম্পর্কে বলা হয়েছে এখানে সেই সমস্ত মানুষদের কথা বলা হয়েছে যারা শুধুমাত্র পাথরের বোঝা জড়ো করে শুধুমাত্র অট্টালিকা গড়ে না, যে সমস্ত মানুষরা তাদের নিজেদের কাজের মাধ্যমে মানুষের মনে জায়গা করে রাখতে পারে, তাদের কথা বলা হয়েছে। তাদের নাম সম্পর্কে এরূপ কথা বলা হয়েছে। প্রশ্ন 7 লেখা আছে, ছিল না সম্বল। কিসের সম্বল না থাকার কথা বলা হয়েছে?
কিসের সম্বল না থাকার কথা বলা হয়েছে? না, এখানে সেই প্রস্তর খণ্ড বা পাথরের খণ্ড জড়ো করে সৌধ তৈরি করার সামর্থ্য না থাকার কথা বলা হয়েছে বা সম্বল না থাকার কথা সেই প্রসঙ্গে বলা হয়েছে। নেক্সট 7, এই 7 নম্বর প্রশ্নে আমাদের শেষ হয়ে যাচ্ছে VSAQ অর্থাৎ ভেরি শর্ট আনসার কোয়েশ্চেনের সব প্রশ্নের আলোচনা। এরপর আমরা চলে যাব ব্যাখ্যা ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন। ব্যাখ্যা ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন মানে আমাদের যেটা পড়ছে SAQ এর মধ্যে, যেখানে তোমাদের 2 কি 3টে বাক্যে উত্তর দিতে হচ্ছে। দেখে দেব প্রশ্ন 1-এ কি হয়েছে। দেখো লেখা আছে, স্মৃতিচিহ্ন কবিতায় কাদের স্মৃতি লুপ্ত হয়ে যায়, কিভাবে এই লুপ্ত হওয়ার ঘটনাটি ঘটে। তাহলে কাদের স্মৃতি লুপ্ত হয়ে যাওয়ার কথা বলা হয়েছে? সেই সাম্রাজ্যবাদী শক্তি যারা যে সৌধগুলো, তারা সেই শাসক শ্রেণীরা যে সৌধগুলো তৈরি করেছিল, সেই সৌধগুলো লুপ্ত হয়ে যাওয়ার কথা বলা হয়েছে। সেই সৌধর মাঝখানে তারা যে নাম লিখে রেখেছিল, সেই নামগুলো আসলে অমরতা পায় না, তা কালের সময়ের সঙ্গে সঙ্গে বা কালের স্রোতে সেগুলো ধুয়ে যায়, মুছে যায়। কারণ যারা মানুষের জন্য সেভাবে কোনো কাজ করেনি, শুধুমাত্র ইমারত করে গেছে, তাদের নাম কখনো সাধারণ মানুষ মনে রাখে না। কাদের স্মৃতি লুপ্ত হয়ে যায়? সেই সাম্রাজ্যবাদী শাসকদের স্মৃতি লুপ্ত হয়ে যায়। নেক্সট আছে, কিভাবে এই লুপ্ত হওয়ার ঘটনাটি ঘটে। কিভাবে এই লুপ্ত হওয়ার ঘটনাটি ঘটে বলা হয়েছে যে সময়ের সঙ্গে সঙ্গে, একই কথাই বলতে হবে, সময়ের স্রোতে সেই সমস্ত মানুষের নাম, সেই সমস্ত শাসক শ্রেণীর নাম ধুয়ে মুছে যায়, প্রস্তর খসে পড়ে প্রস্তরের ওপর, অর্থাৎ তাদের নাম ধূলিসাৎ হয়ে যায়, তাদেরকে আর মানুষ সেভাবে মনে রাখে না। সেই কথাটাই তোমাদের এখানে গুছিয়ে লিখতে হবে যে তার কারণ জনসাধারণের কাছে তাদের কাজের মধ্যে দিয়ে তাদের কোনো ছাপ থাকে না। এরপরে যাব প্রশ্ন 2-এ। 2-এ লেখা আছে, প্রস্তর খসিছে ভূমে প্রস্তরের পরে, প্রসঙ্গ সহ ব্যাখ্যা করো। যখন প্রসঙ্গ সহ ব্যাখ্যা দেবে বা যখনই তোমরা বড় প্রশ্ন লিখছো, তখনই কি করতে হবে? কার লেখা কোন কবিতা থেকে নেওয়া হয়েছে সেটা আগে লিখে নিতে হবে। যেমন লিখে নিতে হবে কামিনী রায়ের স্মৃতিচিহ্ন কবিতাটি থেকে উক্ত লাইনটি নেওয়া হয়েছে। তারপরে ঠিক নেক্সট প্যারা করে তোমাদের এই প্রসঙ্গে ব্যাখ্যাটা দিতে হবে। এই প্রসঙ্গে ব্যাখ্যা প্রসঙ্গে বলতে হবে, প্রস্তর খসিছে ভূমে প্রস্তরের পরে, অর্থাৎ সেই যে প্রস্তরের ওপর প্রস্তর জমা করে তারা যে সৌধ গড়ে তুলেছিল, সেই সৌধ আস্তে আস্তে কি হয়েছে, সময়ের সঙ্গে সঙ্গে তা ভেঙে পড়েছে, পাথর ভেঙে পড়েছে, তাদের নাম কখনোই অমরতা পায়নি। সেই প্রসঙ্গে যেগুলো আলোচনা করলাম, অর্থাৎ কেন পায়নি, কারণ তারা সাধারণ মানুষের মনে তাদের কাজের মাধ্যমে কোনো জায়গা রাখতে পারেনি, তারা শুধুমাত্র সমাজকে শোষণ করে গেছে, তারা ইমারত গড়ে তুলেছে, কিন্তু তারা মানুষের জন্য কাজ করেনি। ফলে সেই কারণেই তাদের যে স্মৃতিসৌধ, সেই স্মৃতিসৌধগুলো আস্তে আস্তে ভেঙে পড়েছে, খসে পড়েছে। সেই কারণে তারপরে এই বিষয়টা আলোচনা করে তোমাদের শেষ করতে হবে প্রশ্নের উত্তর। এরপর চলে যাব হাতে কলমে চলে এলাম। এখন হাতে কলমে কি প্রশ্ন আছে সেগুলো দেখে নেব। দেখো প্রথমেই আছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। কতে লেখা আছে, মহৎ মানুষদের জীবন কথা আমরা পাঠ করে থাকি কেন? মহৎ মানুষদের জীবন কথা আমরা কেন পাঠ করে থাকি? কারণ মহৎ মানুষ যারা, সেই মানুষরা আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে সমৃদ্ধ করে তোলে। আসলে মহৎ শব্দটির অর্থ হলো উদার, অর্থাৎ যারা মানুষকে, মানুষের ভালোর জন্য যারা অনেক কাজ করে থাকেন, যারা বিভিন্নভাবে মানুষকে সমৃদ্ধ করে থাকে, তাদের কথা মানুষ সবসময় মনে রাখে, তাদের কথা সবসময় মানব সভ্যতার ইতিহাসেও স্থায়ী হয়। যেমন প্রসঙ্গে বলা যেতে পারে বিদ্যাসাগর, এই প্রসঙ্গে বলা যেতে পারে বিদ্যাসাগর, গৌতম বুদ্ধ, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, এই সমস্ত বহু মানুষদের কথা বলা যেতে পারে যারা বিভিন্নভাবে আমাদেরকে সমৃদ্ধ করে তুলেছেন। সেই কারণে আমরা তাদেরকে কখনো ভুলতে পারি না এবং তারা নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করে থাকেন। পরের প্রশ্নে আসছি, অত্যাচারী কোন কোন সাম্রাজ্যলোভী জাতির কথা তুমি ইতিহাস পড়ে জেনেছো? তোমরা তো ইতিহাসে বহু অত্যাচারী জাতির কথা শুনে এসেছো বা পড়ে এসেছো। তাদের কিছু নাম বলতে হবে, কোন কোন সাম্রাজ্যলোভী জাতির কথা। সেই হিসাবে তোমরা বলতে পারো ইংরেজ, ফরাসি, ডাচ, জার্মান, এদের কথা বলতে পারো, পাঠান, মোগল, এদের প্রত্যেকের নাম বলে দিতে পারো যে এই সমস্ত সাম্রাজ্যবাদী জাতির কথা আমরা ইতিহাসে পড়ে এসেছি। পরের প্রশ্ন যাব, অতীত ইতিহাসে ধূসর হয়ে আসা কোন স্মারক, সৌধ বা মিনার তুমি দেখেছো?
মিনার প্রসঙ্গে দেখো তোমাদের এমনিতেও আছে কুতুব মিনার। কুতুব মিনার যদি তোমরা কেউ দেখে থাকো তাহলে বলতে পারো, ভিক্টোরিয়া মেমোরিয়াল বলতে পারো, শহীদ মিনারের কথা বলতে পারো, যেগুলো অতীত ইতিহাসের মানে স্মারক স্তম্ভ হিসাবে রয়ে গেছে, কিন্তু সেগুলো ধূসর হয়ে গেছে সেই হিসাবে। তো এইগুলোর কথা তোমরা বলতে পারো। পরের প্রশ্নে আসছি, তোমার দৃষ্টিতে কাদের কথা সমাজের সকলের চিরকাল মনে রাখা উচিত? কাদের কথা মনে রাখা উচিত? আচ্ছা, এটা 4 নম্বর হবে না, আমাদের আগের প্রশ্নটা গ ছিল, এটা ঘ হবে, এটা ঘ হবে। তো এখানে আমরা বলতে পারি যে সেই সমস্ত মহাপুরুষদের কথা আমরা অবশ্যই মনে রাখবো, যারা আমাদের মানুষকে বিভিন্ন ক্ষেত্র থেকে সমৃদ্ধ করেছে, মানুষের উপকারে সবসময় পাশে দাঁড়িয়েছে, সমাজ সংস্কার করে সমাজকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছে, যারা নিজেকে নিঃস্বার্থভাবে সমাজের জন্য দান করেছে। সেই সমস্ত মানুষদের স্মৃতি আমাদের কাছে কখনোই মলিন হয়ে থাকে না। এবং এই প্রসঙ্গে শ্রমজীবী মানুষদের কথা উঠে আসে, যাদের পরিশ্রমে, যাদের রক্ত জল করা শ্রমের ওপর দাঁড়িয়ে এই সমাজের ইমারত গড়ে ওঠে। তারাও কখনোই আমাদের সমাজের মানে আমাদের ভিতর থেকে কখনোই তারা মুছে যায় না। পরের প্রশ্নে আসছি, মানুষ নিজেকে স্মরণীয় করে রাখতে চায় কেন? মানুষ নিজেকে, এটা হবে ও, মানুষ নিজেকে কেন স্মরণীয় করে রাখতে চায়? কারণ মানুষের সবসময় একটা ইচ্ছা থাকে যে নিজেকে বাঁচিয়ে রাখার ইচ্ছা, আগামী প্রজন্মে, আগামী যুগে নিজেকে বাঁচিয়ে রাখার ইচ্ছা। এই ইচ্ছা থেকেই মানুষ চায় তার নামটা চিরকালের জন্য স্মরণীয় হয়ে থাকুক মানব সভ্যতার ইতিহাসে। সেই কারণেই যে সমস্ত সাম্রাজ্যবাদী শাসকরা এসেছে, যারা ক্ষমতার মাধ্যমে টিকে থাকতে চেয়েছে, তারা বিভিন্ন নিজেদেরকে প্রচারের জন্য, নিজেদের আগামী যুগের কাছে নিজেদের নাম স্মরণীয় করে রাখার ইচ্ছায় তারা বিবিধ সৌধ নির্মাণ করেছেন, অর্থাৎ নিজেদেরকে ইতিহাসের পাতায় উজ্জ্বল করে ধরে রাখতে চেয়েছেন। তবে সেই সমস্ত মানুষগুলো চিরস্থায়ী আসন কখনোই মানুষের কাছে পায় না, সেই কথাই এই কামিনী রায়ের এই কবিতাটির মধ্যে দিয়ে ব্যক্ত হয়েছে, যে যারা সেই হিসাবে চিরস্থায়ী আসন পায়, সেই সমস্ত মানুষরা, সেই হিসাবে সেই মহৎ মানুষদের কথাই আমরা, যারা মানুষের জন্য কিছু করে থাকে, তারাই চিরস্থায়ী আসন পায়। তো মানুষ নিজেকে স্মরণীয় করে রাখতে চায় কেন? আগে যে কথাগুলো বললাম সেই কথাগুলো বললেই হবে। পরের প্রশ্নে আসছি, নিচের বিবৃতিগুলির মধ্যে যেগুলি ঠিক তাদের পাশে রাইট চিহ্ন, আর যেগুলো ভুল তাদের পাশে কাটা চিহ্ন দাও। তাহলে প্রথমটা লেখা আছে, দেখো, ইট পাথরে গড়া সৌধ কাউকে চিরস্মরণীয় করে রাখে না। ইট পাথরে গড়া সৌধ কাউকে চিরস্মরণীয় করে রাখে না। এটা কি মনে হচ্ছে তোমাদের? ঠিক মনে হচ্ছে না ভুল মনে হচ্ছে? অবশ্যই ঠিক মনে হচ্ছে। এটা সত্যি তো, ইট পাথরে গড়া সৌধ কখনোই কোনো মানুষকে চিরস্মরণীয় করে রাখে না যদি মানব সভ্যতার ইতিহাসে তার সমাজের প্রতি কোনো রকম অবদান না থাকে, তাহলে তার নাম কখনোই মানব সভ্যতার ইতিহাসে থাকে না। তাহলে আনসারটা হয়ে যাচ্ছে ঠিক। পরের প্রশ্নে যাব, যারা নিজেদের সৌধ গড়ে কীর্তিকে অমর করে রাখতে চান তারা বরেণ্য। তাহলে যারা নিজেদের সৌধ গড়ে তাদের কীর্তিকে অমর করে রাখতে চায়, তারা কি বরেণ্য আমাদের কাছে? না, তারা অবশ্যই আমাদের কাছে বরেণ্য নয়, তাদেরকে আমরা পুজো করি না। কেন পুজো করি না? কারণ যে মানব সভ্যতার ইতিহাসে যাদের সেভাবে সমাজের ক্ষেত্রে যাদের কোনো দান নেই, যাদের কোনো অবদান নেই, তাদেরকে মানুষ মনে রাখে না, তাদেরকে মানুষ ভুলে যায়। তাহলে এটা হয়ে যাবে ভুল, সঠিক উত্তর হয়ে যাচ্ছে ভুল। পরের প্রশ্নে আসছি, সাধারণ মানুষের মনে যারা স্থান পেয়েছেন তাদের নাম ভেসে যায়। ভেসে যায় বলতে তাদের নাম মুছে যায় না, এমনটাও নয়। যারা সাধারণ মানুষের মনে যারা স্থান পেয়েছে তাদের নাম কখনোই আমরা ভাসিয়ে দেই না বা ভুলে যাই না, আমরা সবসময় তাদের নাম আমাদের ক্ষেত্রে মনে থাকে। তাহলে এটাও হয়ে যাচ্ছে ভুল, সঠিক উত্তর। পরের প্রশ্নে আসছি 1.4, এমন বহু সহায় সম্বলহীন দরিদ্র মানুষ আছেন মহাকাল যাদের স্মৃতি মুছে দিতে পারেনি। এমন তো, এটাও তো সত্যি কথাই যে বহু সহায় সম্বলহীন দরিদ্র মানুষ আছেন যারা এখনো পর্যন্ত ইতিহাসে চিরস্থায়ী আসন পেয়েছে। যে বিদ্রোহ হোক, বিভিন্ন আন্দোলন হোক, যে ইমারত গড়ে, সেই সমস্ত সহায় সম্বলহীন, যারা সাধারণভাবে হয়তো ইতিহাসের নাম নিয়ে তাদের কোনো স্মরণে নেই, বা ইতিহাসের পাতায় যাদের নাম সেভাবে উঠে আসে না, কিন্তু তাদের পরিশ্রম, তাদের সেই হিসাবে রক্ত ঘাম
পরিশ্রমের যে কথা, সেই কথা আমরা সবসময় খুঁজে পাই। তো তাদের স্মৃতি কখনোই মহাকাল থেকে মুছে দিতে পারেনি। এটা হয়ে যাচ্ছে ঠিক। পরের প্রশ্নে আসছি, মানব হৃদয় ভূমি অধিকার করতে হলে মানুষের জন্য কল্যাণকর কাজ করতে হবে। অবশ্যই ঠিক কথাই, একদমই ঠিক কথা, যে মানব হৃদয় ভূমি অর্থাৎ মানুষের কাছে তুমি যদি তোমার নাম চিরস্মরণীয় করে রাখতে চাও, তাহলে কি করতে হবে? মানুষের জন্য কল্যাণকর কাজ করতে হবে, মানুষের যাতে ভালো হয় এমন কাজ করতে হবে। তাহলে এটাও হয়ে যাচ্ছে ঠিক। পরের প্রশ্নে আসছি, কবিতা থেকে শব্দ চয়ন করে নিচে প্রদত্ত কবিতাংশের শূন্যস্থান পূরণ করো। এটাও দেয়া আছে তোমাদের ফার্স্টে, তাদের কবিতাটা এটা ভালোভাবে পড়তে হবে এবং সেই অনুযায়ী তোমাদের শব্দগুলো লিখতে হবে। প্রথমে লেখা আছে, ওরা ভেবেছিল ড্যাশ আপনার নাম। ওরা ভেবেছিল মনে আপনার নাম। তাহলে এখানে কি হবে? মনে। ওরা ভেবেছিল মনে আপনার নাম। মনোহর ড্যাশ, মনোহর হর্মরূপে, হর্ম মানে সৌধটাকে যেটাকে বলা হয়ে থাকে, মনোহর হর্মরূপে। তারপরে বলা আছে কি? বিশাল অক্ষরে। ওরা ভেবেছিল মনে আপনার নাম, মনোহর হর্মরূপে বিশাল অক্ষরে ইষ্টক প্রস্তরে রচি চিরদিন। ইষ্টক প্রস্তরে রচি চিরদিন তরে রেখে যাবে। কারা ভেবেছিল? সেই সাম্রাজ্যবাদী যাদের কাছে ক্ষমতা আছে, তারা চেয়েছিল নিজেদের নামকে উজ্জ্বল করে রাখার জন্য এই স্মৃতিসৌধ, বিভিন্ন রকম সৌধ করে তোলে, তারা নিজেদের নামকে চিরস্মরণীয় করে রাখবে। ইষ্টক প্রস্তরে রচি চিরদিন তরে রেখে যাবে। পরের প্রশ্নে আসছি, নিচে দেয়া শব্দগুলোর বিপরীতার্থক শব্দ লেখো। তাহলে বিপরীত শব্দ লিখতে হবে তোমাদের। প্রথমেই লেখা আছে মনোহর। মনোহর কি হবে? কুৎসিত। মনোহরের বিপরীত হচ্ছে কুৎসিত। দ্বিতীয় হবে কি? বিশাল। বিশাল হয়ে যাবে ক্ষুদ্র। মূঢ়। মূঢ় মানে কি? বোকা। সেই মূঢ় বিপরীত হয়ে যাবে বিজ্ঞ। এটা হলো জয়ের সঙ্গে নিয়। ব্যর্থ। ব্যর্থর বিপরীত কি হয়ে যাবে? সফল। ভগ্ন। ভগ্ন মানে যেটা ভঙ্গুর, সেটাকে বলা হচ্ছে ভগ্ন। ভগ্নর বিপরীত অভগ্ন। এরপরে আসছে লুপ্ত। লুপ্ত মানে যেটা চলে গেছে, সেই হিসাবে আর এখন নেই, লুপ্ত হয়ে গেছে। আমরা বলি যে বিভিন্ন প্রাণী লুপ্ত হয়ে গেছে, যেগুলো এখন আর পাওয়া যায় না। এটা একটা হলো স্থিত। স্থিত যা আছে তাই হলো স্থিত। শুষ্ক। শুষ্কটার বিপরীত হতে পারে কি? সিক্ত। ভেজা কথাটাও বলা যায়, কিন্তু সিক্তটাই ভালো লাগছে। শুষ্কর বিপরীত হচ্ছে সিক্ত। এরপরে আসবো অধিকার। অধিকারের বিপরীত হয়ে যাবে কি? অনধিকার। পরেরটা আসছে দৃঢ়। দৃঢ় মানে যেটা সেই হিসাবে তোমার মানে কঠিন আর কি, দৃঢ়। এটা শিথিল আমরা বলতে পারি দৃঢ়। অক্ষুণ্ণ। অক্ষুণ্ণ বিপরীত হয়ে যাচ্ছে ক্ষুণ্ণ। ধৌত। ধৌত মানে ধোয়া, সেটা হয়ে যাচ্ছে অধৌত। নিত্য। নিত্য হয়ে যাবে অনিত্য। নিত্য মানে চিরকালীন যেটা, সেটা। আর অনিত্য মানে চিরকালীন নয়। সমুজ্জ্বল। সমুজ্জ্বল হলো অনুজ্জ্বল। অনুজ্জ্বল মানে যেটা উজ্জ্বল নয়। হয়ে গেল এখানে বিপরীত শব্দ। এরপরে আমরা চলে যাব পরের 4,
নিচের বিশেষ্যগুলিকে বিশেষণে ও বিশেষণগুলিকে বিশেষ্যে রূপান্তরিত করো। আমরা প্রথমে এগুলোকে চিহ্নিত করতে হবে, কোনটা বিশেষ্য কোনটা বিশেষণ সেটাও চিহ্নিত করতে হবে, এবং তার সঙ্গে যেটা যেটাতে আছে তার ঠিক বিপরীতটা আমাদের লিখতে হবে। প্রথমে লেখা আছে নাম। নাম হলো নিজে বিশেষ্য, নাম হলো নিজে বিশেষ্য, আর নামই হলো বিশেষণ। বিশেষণটাকে আমরা বিন দিয়ে লিখলাম, বিন। মনোহর, মনোহরটা হলো নিজে বিশেষণ, বিশেষণ, বিন দিয়ে লিখলাম বিশেষণ। আর মনোহরণ, মনোহরণ হলো বিশেষ্য। প্রস্তর, প্রস্তর, প্রস্তর কি হতে পারে? প্রস্তরীভূত, আর প্রস্তরীভূতটা হলো বিশেষণ। প্রস্তরীভূত কি হয়ে যাচ্ছে? বিশেষণ। আমি এখানে আর বিটা লিখলাম না, তার মানে বি মানে কি বিশেষ্য, সেখান থেকে আমরা পরিবর্তন করলাম বিশেষণ। তাহলে যেগুলো আমি শুধুমাত্র এক সাইডে লিখে দিচ্ছি, তাহলে উল্টো দিকের সাইডটা তোমরা বুঝতে পারবে যে সেটা বিপরীত হবে। পরেরটা আসছে কি? মূঢ়। মূঢ় হবে মূঢ়তা, মূঢ়তা, মূঢ়তা। মূঢ়তা হলো বিশেষ্য, তার মানে এটা মূঢ় হলো বিশেষণ। ব্যর্থ, ব্যর্থ হবে ব্যর্থতা, ব্যর্থতাও হলো বিশেষ্য। এরপরে আসছে ভগ্ন। ভগ্ন কি হতে পারে? ভগ্ন হতে পারে ভঙ্গ, ভঙ্গ বিশেষ্য। স্তূপ, স্তূপ হতে পারে স্তূপাকার, স্তূপাকার, আর স্তূপাকার হয়ে যাচ্ছে বিশেষণ, তার মানে স্তূপ হলো বিশেষ্য। এরপরে আসছে স্মৃতি। স্মৃতি কি হয়ে যাবে? স্মৃতি হয়ে যাচ্ছে স্মৃত, স্মৃত যেটা বিশেষণ, স্মৃত বিশেষণ। এরপরে আসছে রক্ষা। রক্ষা হয়ে যাবে রক্ষিত, রক্ষিত বিশেষণ। মানব হয়ে যাবে মানবিক, বিশেষণ। মানব হয়ে যাচ্ছে মানবিক বিশেষণ। হৃদয় হয়ে যাচ্ছে হার্দিক, হার্দিক বিশেষণ, হার্দিক হয়ে যাচ্ছে বিশেষণ। প্রতিষ্ঠা কি হয়ে যাবে? প্রতিষ্ঠা হয়ে যাবে প্রতিষ্ঠিত, যেটিও বিশেষণ। এরপরে আসছে দৃঢ়। দৃঢ় নিজে হলো বিশেষণ, সেই হিসাবে দৃঢ়তা, দৃঢ়তা হলো বিশেষ্য। দরিদ্র আর একটা হলো দারিদ্র, দারিদ্র কিন্তু বিশেষ্য। সবাই দেখে নিয়েছো? চলে যাচ্ছি পরের স্লাইডে। চলে আসলাম নিচের শব্দগুলোকে বাক্যে ব্যবহার করে লেখো। তাহলে এখানে কিছু অ্যাকচুয়ালি বাক্য গঠন দিয়েছে, তাহলে এই শব্দগুলোকে দিয়ে তোমাদের বাক্য গঠন করতে হবে। অক্ষর দিয়ে বলতে পারো যে মানিকের প্রথম অক্ষর জ্ঞান হওয়াতে তার খুব আনন্দ হলো। চিরদিন, চিরদিনের জন্য মানুষের মনে স্থায়ী আসন পেতে গেলে মানুষের জন্য কল্যাণকর কিছু করে যেতে হবে। স্মৃতি, স্মৃতি আমাদেরকে আনন্দ এবং দুঃখ দুই দিয়ে থাকে। মানব, অত্যাচারীর কালো হাত ভেঙে দেওয়ার জন্য মানব শৃঙ্খল গড়ে উঠল। তাহলে এগুলো হয়ে গেল আমাদের। পরেরটা আসছি রক্ষা। রক্ষা করা বলতে পারে যে সেনাবাহিনীরা বর্ডারের কাছে দাঁড়িয়ে আছে দেশ রক্ষা করার জন্য। অধিকার,
প্রত্যেকটা মানুষকে অধিকার বিষয়ে সচেতন হওয়া দরকার। সম্বল, রামলালার কোন রকম সহায় সম্বল না থাকার জন্য তার শিশুটিকে সে মনিব বাড়িতে রাখতে বাধ্য হলো, বলতে পারি আমরা। প্রতিষ্ঠা, কোনো একটা কিছু প্রতিষ্ঠা হয়েছে বা প্রতিষ্ঠা লাভের জন্য কাজ করে যেতে হবে, এটাও হতে পারে। বা কোনো কিছু প্রতিষ্ঠা হয়েছে এমন কিছু আমরা বলতে পারি। এরপরে আসছি পরের প্রশ্ন 6, নিচের শব্দগুলি সন্ধি বিচ্ছেদ করো। সন্ধি করে নেব আমরা। মনোহর, মনোহর কি হবে? এটা বিসর্গ সন্ধি। মনো যোগ হর। এরপরে আসছি যে এখানে মনস্কাম আবার ব্যর্থটা এরকম পরপর দিয়ে দিয়েছে, আমরা ফার্স্টে মনস্কামটা করব। হ্যাঁ, এখানে ব্যর্থটা কেটে দিচ্ছি, মনস্কামের সন্ধি বিচ্ছেদটা করব, এখানে কমা হবে না। মনস্কামের সন্ধি বিচ্ছেদ হবে মনো যোগ কাম। দেখতে পেয়েছি। এরপরে আমরা এখানে ব্যর্থটা লিখে দিচ্ছি, ব্যর্থ, ব্যর্থ হয়ে যাচ্ছে বি যোগ অর্থ, বি যোগ অর্থ। এরপরে আসছে সিংহাসন, সিংহাসন খুব সহজ, সিংহ যোগ আসন। প্রতিষ্ঠা কি হয়ে যাবে? প্রতি যোগ স্থা। সমুজ্জ্বল, সমুজ্জ্বল হয়ে যাবে প্রথমে সম যোগ উৎ যোগ জল। এরপরে আসছে প্রস্তর। প্রস্তর হলো মানে অ্যাকচুয়ালি প্রস্তর হলো প্রতি যোগ, এইভাবে লিখতে হবে, এটা প্রত্যয়জাত। এটা যেহেতু প্রত্যয়জাত সেই জন্য এভাবে লিখতে হবে। এটা প্রত্যয়জাত সন্ধির একটি উদাহরণ। তোমরা এখানে পাশেও লিখে দিতে পারো যে প্রত্যয়বদ্ধ শব্দ, এখানে লিখতে পারো যে প্রত্যয়বদ্ধ শব্দ, এভাবেও লিখে দিতে পারো। প্রতি যোগ সৎ যোগ অ। এখানে আমাদের সম্পূর্ণটাই সম্পূর্ণ হলো। এরপরে আমরা চলে যাব নিচের শব্দগুলির গদ্য রূপ লেখো। গদ্য রূপ মানে এগুলো কবিতার কিছু শব্দ দেওয়া রয়েছে যেগুলো আমরা গল্পের ক্ষেত্রে, প্রবন্ধের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, সেই শব্দগুলো আমাদের লিখতে হবে। তাহলে আপনার শব্দটা কি হতে পারে? নিজের, নিজের। রচি শব্দটা কি হতে পারে? রচি হলো রচনা করি, আমরা কিছু লিখি যখন রচনা করি। তরে হতে পারে জন্যে, জন্যে ব্যাপার কথাটা আমরা ব্যবহার করি। খসিছে অর্থে বলা যেতে পারে যে খসে পড়ছে। ভূমে, ভূমে কথাটা মানে ভূমিতে আছে, ভূমিতে। আছিল, আছিল মানে আছে, মানে আছে না, মানে ছিল, ছিল অর্থে, আছিল মানে ছিল। এরপরে আছে হের, হের মানে হলো দেখো। হের মানে হলো দেখো, মানে মানে বলতে না, সেটা হিসাবে গদ্য রূপ আর কি, সেই গদ্য রূপ অর্থে আমরা এগুলোকে ব্যবহার করছি, যেগুলো আমরা কবিতায় এক ধরনের শব্দ ব্যবহার হয়ে থাকে, আবার গদ্যের ক্ষেত্রে যখন প্রবন্ধ বা গল্প লেখা হয় তখন কিছু শব্দ পরিবর্তিত হয়, এখানে সেই গদ্য রূপেগুলো বলা হচ্ছে।
এরপরেও কিছু রয়েছে, দেখো লেখা আছে যে এখানে গদ্যরূপ এরা দেয়া ছিল না তোমাদের, যে হাতে কলমে অংশটা, এটা ভুল এসেছে। নিচের শব্দগুলো সমার্থক শব্দ লেখা হবে, সমার্থক। সমার্থক শব্দ লেখো। মন, মন শব্দটা সমার্থক শব্দ কি হতে পারে? চিত্ত হতে পারে, হৃদয় হতে পারে। হর্ম, হর্ম শব্দটা হতে পারে অট্টালিকা, ইমারত। মূঢ় কি হতে পারে? মূঢ় হতে পারে অজ্ঞ, মানে যে কিছুই জানে না, বা মূর্খ। এরপরে আছে দরিদ্র। আচ্ছা, এইটা না জফলা হবে না, মূর্খ। দরিদ্র কি হতে পারে? দরিদ্র হতে পারে গরিব, দিন, দয় দীর্ঘি দেবে অবশ্যই। নদী, নদী হতে পারে কি? স্রোতস্বিনী হতে পারে, সরিত হতে পারে, তটিনী হতে পারে। সরিত, স্রোতস্বিনীও তোমরা জানো, স্রোতস্বতীও বলতে পারো। পরেরটা আসছি, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ও যথাযথ উত্তর দাও। 9.1 আছে, দেখো স্মৃতিচিহ্ন কবিতাটি কার রচনা? খুব সহজ উত্তর, স্মৃতিচিহ্ন কবিতাটি কামিনী রায়ের রচনা। কবিতাটি তার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? কবিতাটি তার নির্মাল্য কাব্যগ্রন্থের অন্তর্গত। নির্মাল্য, নির্মাল্য কাব্যগ্রন্থের অন্তর্গত। কবিতাটি কি জাতীয় রচনা? কবিতাটি নীতিমূলক রচনা। কবিতাটি নীতিমূলক, নীতিমূলক রচনা। কবিতায় কবি কাদের মূঢ় ও ব্যর্থ মনস্কাম বলেছেন? কবিতাটিতে কবি কাদের মূঢ় এবং ব্যর্থ মনস্কাম বলেছেন? যে শাসকরা ইট পাথরের অট্টালিকা তৈরি করবে ভেবেছিলেন, যে এবং সেই তৈরি করার মধ্যে দিয়ে যারা অমর হয়ে থাকতে চেয়েছেন তাদেরকে মূঢ় এবং ব্যর্থ মনস্কাম বলেছেন। 9.5 তাদের স্মৃতি কিভাবে লুপ্ত হয়ে যায়? তাদের স্মৃতি কিভাবে লুপ্ত হয়ে যায়? কবি উপলব্ধি করেছেন যে সাম্রাজ্যবাদী শাসকরা মানুষের মঙ্গলের জন্য যারা কিছুই করে যায়নি, তাদেরকে কখনোই মানুষ চিরকাল মনে রাখবে না। তাই তারা কি করেছে? সেই কারণে তারা অট্টালিকা গড়ে তুলেছে, সৌধ গড়ে তুলেছে। কিন্তু সেই শাসক বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে মানুষের মন থেকেও তারা মুছে গেছে, তারা অবহেলিত হয়েছে এবং একসময় কালের নিয়মে তাদের স্মৃতি আর একবারেই ধুয়ে মুছে বিলীন হয়ে যাবে, তারাও ধ্বংস হয়ে যাবে। তাহলে যারা মানুষের জন্য, যে সমস্ত সাম্রাজ্যবাদী শক্তি মানুষের জন্য কিছু করে যায়নি, তারা সৌধ বা অট্টালিকা গড়ে তুললেও তাদের সাম্রাজ্যের পতনের সঙ্গে সঙ্গে মানুষের মন থেকে তাদের স্মৃতিও অবলুপ্ত হয়ে যাবে। পরের প্রশ্নে আসছি, কারা মানুষের মনে চিরস্থায়ী আসন লাভ করবে? কারা মানুষের মনে চিরস্থায়ী আসন লাভ করবে? যে সমস্ত মানুষরা মানুষের ভালোর জন্য, মানুষের মঙ্গলের জন্য সমাজ সংস্কারমূলক কাজ করে গেছে, তাদের আসনই মানুষের মনে চিরস্থায়ী ভাবে থাকবে। পরের প্রশ্নে আসছি, কালকে কবিতায় কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? কালকে কবিতায় কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? সময়ের সঙ্গে তুলনা করা হয়েছে। এবং এই কালকে আসলে নিত্য প্রবাহমান জলের স্রোতের সঙ্গেও তুলনা করেছেন কবি। অর্থাৎ এই যে সময় পর্ব, এক মানুষ সময় যে এক স্রোতের মতনই বয়ে যায়, সেই হিসাবে তুলে ধরা হয়েছে। পরের প্রশ্ন, কবিতায় শুষ্ক তৃণ বলতে কবি কি বুঝিয়েছেন? কবিতায় শুষ্ক তৃণ বলতে কবি সেই সাম্রাজ্যবাদী শাসকদের নাম ও স্মৃতিকে বুঝিয়েছেন।
বা সাম্রাজ্য লোভী শাসকদের নাম এবং স্মৃতিকে বুঝিয়েছে। 9.8 হলো। এরপরে আমরা 10-এ চলে এলাম। 3-4টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 10.1-এ আছে ওরা ভেবেছিল মনে, কাদের কথা বলা হয়েছে, তারা কি ভেবেছিল? কাদের কথা বলা হয়েছে এখানে? ওরা বলতে সেই সাম্রাজ্য লোভী শাসক দলের কথা বলা হয়েছে। তাদের ভাবনা কি ছিল? তারা ভেবেছিল যে তারা তাদের ক্ষমতার বলে যদি তারা সাম্রাজ্য বিস্তার করে এবং বিভিন্ন সৌধ বা সুন্দর প্রাসাদ, বিভিন্ন মিনার তৈরি করে রাখে, তাহলে তাদের নাম পৃথিবীর ইতিহাসে উজ্জ্বল হয়ে থাকবে। তো সেই কারণে এবং নিজেদেরকে স্মরণীয় করে তারা চেষ্টায় তারা এই কাজে প্রবৃত্ত হয়েছে এবং বহু বিচিত্র সুন্দর সৌধ বা মিনার গড়ে তুলে নিজেদের নামকে স্মরণীয় করে রাখতে চেয়েছেন। পরের প্রশ্নে আসছি, মুড়ো ওরা কবিতায় তাদের মুড়ো বলার কারণ কি? মুড়ো ওরা কেন বলা হয়েছে বা কবিতায় তাদের মুড়ো বলার কারণ কি? এখানে ওই একই কথাই বলতে হবে যে যে সমস্ত শাসকরা ক্ষমতা বলে সাম্রাজ্য জয় করলেও তারা এতটাই শোষণের কারণে এবং তারা মানুষের মনে কখনোই চিরস্থায়ী জায়গা করে তুলতে পারেনি। সেই কারণে তারা যেহেতু মানুষের মনকে এতটুকু স্পর্শ করতে পারেনি, তাই তাদের সময় চলে যাওয়ার সঙ্গে সঙ্গে বা সেই শাসকদের মৃত্যুর সঙ্গে সঙ্গে মানুষও তাদেরকে অবহেলায় তাদের নাম পর্যন্ত মনে রাখেনি এবং অট্টালিকাগুলো আস্তে আস্তে কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে, সেগুলো অবলুপ্ত হয়ে গেছে। তো সেই কারণেই তাদেরকে সেই আসলে তিনি বলতে চেয়েছেন যে ইট পাথরে গড়ে তোলা স্মৃতিসৌধের মধ্যে দিয়ে আসলে মানুষ কখনোই চিরস্থায়ী হয়ে থাকতে পারে না বা সেইভাবে কোনো মানুষই অমরত্ব লাভ করতে পারে না। তাই তাদের চেষ্টাও যে ব্যর্থ এবং তারা যেটা করে গেছে সেটাকেই মূঢ় বা বোকা অর্থে ব্যবহৃত হয়েছে। পরের প্রশ্ন, কে বা রক্ষা করে? কি রক্ষা করার কথা বলা হয়েছে? তা রক্ষা করা সম্ভব হচ্ছে না কেন? কি রক্ষা করার কথা বলা হয়েছে এখানে? সাম্রাজ্যবাদী শাসক দলের নির্মিত অট্টালিকা বা বিজয় স্তম্ভগুলো রক্ষা করার কথাই বলা হয়েছে। এখন এটি রক্ষা করা সম্ভব হচ্ছে না কেন? সম্ভব না হওয়ার কারণ হিসাবে বলতে হবে যে সাম্রাজ্যবাদী শাসককুল নানা অট্টালিকা তৈরি করবে ভেবেছিল এবং সেগুলো তৈরি করেও তারা চিরকাল তাদের নাম স্মরণীয় করে রাখতে চেয়েছে, কিন্তু শাসককুল বুঝতে পারেনি যে মানুষের মনে জায়গা না পেলে তারা কখনোই অমরত্ব পাবে না। আসলে অহংকারী শাসকদের কীর্তিস্তম্ভ সমস্ত কিছু ধ্বংস হয়ে যাওয়ায় মানে সেই সমস্ত সাম্রাজ্যবাদী শাসকদের তাদের কীর্তি বা স্তম্ভ ধ্বংস হয়ে যাওয়াই আসলে বাস্তবিক। তাদেরকে সেভাবে কেউ মনে রাখবে না, কারণ তারা মানুষের জন্য কল্যাণকর কিছু করে যায়নি। পরের প্রশ্নে আসছি, দরিদ্র আছিল তারা, কাদের কথা বলা হয়েছে? তাদের রাজত্ব কিভাবে অক্ষুণ্ণ রয়েছে বলে কবি মনে করেন? প্রথমে দেখবো কাদের কথা বলা হয়েছে। কাদের কথা বলা হয়েছে এখানে? যে সমস্ত মানুষরা সেই হিসাবে মানুষের জন্য ভালো কাজ করেছে, তারাই মানুষের কাছে অমর হয়ে থেকেছে, সেই সমস্ত পরোপকারী মানুষদের কথাই এখানে বলা হয়েছে। তাদের রাজত্ব কিভাবে অক্ষুণ্ণ রয়েছে বলে কবি মনে করেন? তারা যেহেতু মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন, মানুষকে ভালোবেসে তাদের জন্য কিছু করে যেতে চেয়েছেন, সেই কারণেই মানুষের কাছে তারা চিরস্থায়ী আসন পেয়েছে, মানুষের মনে তারা চিরস্থায়ী আসন পেয়েছে, শ্রদ্ধায় ভালোবাসায় সবাই তাদেরকে স্মরণ করেছে চিরকাল। 10.5 দেখো লেখা আছে, কাল স্রোতে কাদের নাম ধুয়ে যায়, এই স্রোত কাদের স্মৃতি গ্রাস করতে পারে না। আচ্ছা, এই স্রোত না, সেই স্রোত কাদের স্মৃতি গ্রাস করতে পারে না। কাল স্রোতে কাদের নাম ধুয়ে যায় না, কাল স্রোতে ধুয়ে যায় সেই সব মানুষ, সেই সব সাম্রাজ্য লোভী শাসকদের নাম যারা মানুষের জন্য সেভাবে কিছু অবদান রেখে যায়নি। এরপরেরটা আসছে, সেই স্রোত কাদের স্মৃতি গ্রাস করতে পারে না। সেই স্রোত কাদের স্মৃতি গ্রাস করতে পারে না? যারা মানুষের কাছে অবদান রেখে গেছে, মানুষের জন্য কল্যাণকর কিছু করে গেছে, মানুষকে ভালোবেসেছে, শ্রদ্ধা করেছে, তাদের নামই কখনোই সেই কালের স্রোতে অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে সেটা মুছে যায় না। তাদের নাম কখনোই সময়ের সঙ্গে সঙ্গে মুছে যায় না, তারা সবসময় মানুষের কাছে সেই স্মৃতি নিয়ে জীবন্ত থাকে। পরের প্রশ্নে আসছি,
মানব হৃদয় ভূমি করি অধিকার, কারা কিভাবে মানব হৃদয় ভূমি অধিকার করে? কারা কিভাবে মানব হৃদয় ভূমি অধিকার করে? মানব হৃদয় ভূমি বলতে কবি আসলে মানুষের হৃদয়কে বুঝিয়েছেন। মহান মানুষরা তারা নিজেদের নিঃস্বার্থভাবে, মানে কোনো রকম স্বার্থ ছাড়া সাধারণ মানুষের ভালোর জন্য কাজ করে গেছেন। এই ভালো কাজের মধ্যে দিয়েই তারা সাধারণ মানুষের মনে এক চিরস্থায়ী জায়গা তৈরি করে নিয়েছেন। সেই কারণেই বলা হয়েছে মানব হৃদয় ভূমি অধিকার করে রয়েছেন। পরের প্রশ্নে আসছি, কবিতায় কবি 10.7 দেখো, কবিতায় কবি কোন স্মৃতিকে কেন অবিনশ্বর ও নিত্য সমুজ্জ্বল বলেছেন? অবিনশ্বর শব্দটার অর্থ হলো অমর, অর্থাৎ যার মৃত্যু নেই, যার কোনো ক্ষয় নেই। আবার নিত্য সমুজ্জ্বল কথাটির অর্থ হলো যা প্রতিদিন উজ্জ্বল হয়ে থাকে। আসলে যে সমস্ত মানুষরা মানব জাতির মঙ্গলের জন্য কাজ করে গেছেন তারা সেটাই আসলে তাদের অবিনশ্বর কীর্তি। এই কারণেই কবি কামিনী রায় মহান মানুষের যে সমাজহিতকর যে কাজকর্ম করে গেছেন সেই মহৎ কাজের স্মৃতিকেই তিনি নিত্য সমুজ্জ্বল বলে আখ্যা দিয়েছেন। পরের প্রশ্ন 10.8, তোমার দৃষ্টিতে মানুষের স্মরণীয় হয়ে থাকা শ্রেষ্ঠ পন্থাটা কি? মানুষের স্মরণীয় হয়ে থাকা শ্রেষ্ঠ পন্থা আসলে মানুষকে ভালোবাসা, মানুষকে শ্রদ্ধা করা, মানুষের জন্য নিঃস্বার্থভাবে কোনো কাজ করে যাওয়া। আসলে সেই কাজের মধ্যে দিয়ে যদি মানুষ উপকৃত হয় তবে মানুষ তাকে অমরতা দান করে, তারা মানুষের মনে চিরস্থায়ী জায়গা নিতে পারে। তাই মনীষীদের, যে বড় বড় মনীষী, বিদ্যাসাগর হোক, বিবেকানন্দ হোক, নেতাজি হোক, তারা আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে রয়েছেন তাদের কাজের মাধ্যমে। পরের প্রশ্ন দেখো, 10.8 পরে তোমাদের হাতে কলমে দিয়ে আবারও 1 দিয়ে কিছু প্রশ্ন ছিল। সেটা হলো স্মরণীয় কয়েকজন বাঙালি মনীষীর চিত্র ও বাণী সম্বলিত একটি চার্ট তৈরি করো। তোমাদের কি করতে হবে সেখানে? তোমাদের যে নামগুলো জানো, তোমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম জানো, রবীন্দ্রনাথ ঠাকুরের নাম জানো, নেতাজির নাম জানো, তাহলে এই ধরনের কিছু মনীষীর নাম তোমাদের প্রথমত ছবি জোগাড় করতে হবে এবং তাদের কিছু বাণী তোমাদের জোগাড় করতে হবে। সেগুলো দিয়ে তোমাদের একটি চার্ট তৈরি করতে হবে। তাহলে তোমরা যদি ধরো আমি বলছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি ছবি লাগালে, সেখানে লিখবে সদা সত্য কথা বলিবে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কয়েকটা কথা বলে তারপরে তার কিছু বাণী তুলে ধরলে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দিলে তোমরা বলতে পারো যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। নেতাজির প্রসঙ্গে তোমরা বলতে পারো তোমরা যদি আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। তাহলে এই ধরনের কিছু বাণী সম্বলিত কিছু চার্ট, মানে তোমাদের একটা চার্ট তৈরি করতে হবে, সেখানে কিছু মনীষীদের চিত্র এবং তাদের বাণী থাকবে। নেক্সট হলো 2, তুমি যার জীবনের কথা জেনে অনুপ্রাণিত এমন একজন মনীষীর জীবনের কোনো বিশেষ ঘটনার কথা বন্ধুকে লিখে জানাও। তাহলে বন্ধুকে লিখে জানানোর জন্য তোমাদের যেটা করতে হবে সেটা একটা পত্রের মতন হবে। তাহলে পত্র হিসাবে বন্ধুকে লিখে জানানো এখানে যা বলেছে তা হলো পত্রের আকারে তোমাদের লিখতে হবে। পত্রের আকারে কি লিখতে হবে? প্রথমে বন্ধুর ঠিকানা কোথায় থাকে? এখানে থাকবে তোমার ঠিকানা। তাহলে তোমার হাতের যে ডান হাতে এখানে থাকবে তোমার ঠিকানা। শুধু তোমার ঠিকানা দিলেই হবে না, তারিখটাও দিতে হবে। তারপরে তোমার প্রিয় বন্ধু বলে কিছু একটা লিখলে, তোমার প্রিয় বন্ধু রমা হতে পারে, ধরো প্রিয় বন্ধু রমা বলে এখানে প্রথমে একটা ইন্ট্রোডাকশন দিয়ে নিলে, তুই কেমন আছিস, তোর অনেকদিন খবর পাই না, এভাবে কিছু ইন্ট্রোডাকশন দিয়ে নিলে, কাকু কাকিমা কেমন আছে, আমি একটি বিশেষ বই পড়লাম, সেই বিশেষ বই পড়ে আমাকে এই ঘটনা আমায় বিশেষভাবে অনুপ্রাণিত করলো। তাহলে এই প্রসঙ্গে তোমরা রবীন্দ্রনাথের জীবনস্মৃতির কোনো প্রসঙ্গ, যা রবীন্দ্রনাথের জীবনস্মৃতি পড়ে তোমাদের বিশেষ অনুপ্রেরণা পেয়েছো, বিশেষ ভালো লাগা কাজ করেছে, এমন কোনো একটা উদাহরণ দিতে পারো। বা নরেনের সেই ভূত বলে যে তাকে ভয় দেখানো হয়েছিল, সে গাছে উল্টো হয়ে ঝুলে থাকতো বলে, আর তার বন্ধুরা ভয় পেয়ে সেই গাছে যায়নি, কিন্তু নরেন বলেছিল যে আমি তো ওই গাছে অনেকদিন ধরেই ঝুলে থাকি, ভূত যদি থাকতো তাহলে তো আমি কবেই মরে যেতাম।
এই সাহসিকতার ঘটনা তোমায় বিশেষ অনুপ্রেরণা দিয়েছে, এমনটা লিখতে পারো। বা বিদ্যাসাগর যে ল্যাম্পপোস্টের আলোয় পড়াশোনা করতেন, ওই অত কম বয়সে যখন আলো ছিল না এবং তাদের যে অভাব ছিল সে অভাবের প্রসঙ্গ বলতে পারো, এবং কিভাবে সে ল্যাম্পপোস্টের আলোতে দিনের পর দিন পড়াশোনা করতো, যে তখন যারা সেই হিসাবে নাইট গার্ড ছিল, যারা রাত্রিবেলা টহল দিত, সেই টহলদাররা অবাক হয়ে যেত সেই ছোট্ট ছেলের একাগ্রতা দেখে। এই সমস্ত প্রসঙ্গ, যে কোনো একটা প্রসঙ্গ তোমাদের তোমরা যেটা জানো, সেই কোনো মনীষীর প্রসঙ্গ বা মনীষীর জীবনের প্রসঙ্গ নিয়ে আলোচনা করবে, আলোচনা করে লিখবে যে এই বইটি পড়ে আমার এই বিশেষ ঘটনায় ওনার এই ঘটনা আমায় বিশেষভাবে অনুপ্রাণিত করেছে, যা তোর সাথে সেই হিসাবে তোর সাথে এই বিষয়ে শেয়ার করে আর কি, এই বিষয়ে শেয়ার করে আমার বিশেষ ভালো লাগা কাজ করলো বলে তোমরা এখানে শেষ করলে। যে শেষে লিখে দিলে তোর বলে তোমার নাম লিখে দেবে এবং তার ঠিকানা এবং তোমার বন্ধুর ঠিকানা প্রথমেই লিখতে হবে। প্রযত্নে তার বাবার নাম লিখলে, বাবার নাম লেখার পরে আর এখানে একটা ডাক টিকিটের জায়গা করে দিলে, এখানে ডাক টিকিট লিখে দিলে, তারপরে এখানে প্রযত্নে বলে তার বাবার নাম দিয়ে তাদের ঠিকানা লিখে দিলে, আর এখানে অবশ্যই তারিখটা দিতে ভুলবে না। তাহলে এভাবে আমাদের শেষ করতে হবে। আর এখানে কি হবে, মিডল জায়গাটাতে থাকবে তোমার চিঠির লেখার যে কথাগুলো। এইভাবে তোমাদের চিঠিটা শেষ করতে হবে। আর একটা কি বলেছে, সে সম্বন্ধে দেয়াল পত্রিকায় লেখা প্রকাশ করো। আর দেয়াল পত্রিকায় যখন লেখা প্রকাশ করবে তখন অবশ্যই এরকম চিঠির ফরম্যাটে হবে না, সেটা দেয়াল পত্রিকায় যখন লেখা হবে সম্পূর্ণ প্যারাগ্রাফ টাইপের একটি হবে, এবং তার সঙ্গে তোমরা কিছু ছবি দিতে পারো, ইচ্ছা করলে তোমরা ছবি দিতে পারো, তোমরা সেই মনীষীর ছবি দিতে পারো, দিয়ে আর তোমাদের দেয়াল পত্রিকা রেডি করতে হবে। এরপরে আসছে কবিতাটি থেকে যে শিক্ষা পেলে সে বিষয়ে একটি অনুচ্ছেদ রচনা করো। অনুচ্ছেদও কি হবে, প্যারাগ্রাফের মতনই হবে। যেমন তোমরা প্যারাগ্রাফ লেখো, সেখানে অনুচ্ছেদের বিষয়ে তোমাদের কবিতাটি থেকে যে শিক্ষা পেলে, অর্থাৎ স্মৃতিচিহ্ন কবিতার মাধ্যমে তোমরা যে বুঝতে পারলে যে আসলে যাদের কাছে ক্ষমতা আছে তারা চাইলেই পাথরের উপর পাথর জড়ো করে বা ইটের ওপর ইট জড়ো করে তারা বিশাল বিশাল ইমারত গড়ে তুলতে পারে, অট্টালিকা গড়ে তুলতে পারে। কিন্তু এই অট্টালিকায় তাদের নাম কখনোই অমরতা পায় না, তা কালের স্রোতে বা সময়ের স্রোতে তাদের নাম ধুয়ে মুছে যায়। কারণ যারা মানুষের জন্য কোনো কাজ করেনি, যারা মানুষের মঙ্গলের জন্য কখনো ভেবে দেখেনি, তাদের নাম সাধারণ মানুষ কখনো মনে রাখে না। সময়ের সঙ্গে সঙ্গে তাদের নাম হারিয়ে যায় এবং তাদের যে অট্টালিকাগুলো সেই অট্টালিকাও ভেঙে পড়ে আস্তে আস্তে। একমাত্র মানুষের মনে জায়গা করে রাখে কারা, যারা তাদের কাজের মাধ্যমে মানুষের ভালোর জন্য, কল্যাণের জন্য ভেবে গেছে, তাদের নাম মানুষের মনে চিরকাল অমরতা পায়। এবং তার কারা পায়, যে সমস্ত দরিদ্র শ্রমজীবী মানুষদের ওপর এই সভ্যতার ইমারত গড়ে উঠেছে, সেই সমস্ত মানুষদের কথাও, সেই সাধারণ হতদরিদ্র মানুষদের কথাও মানুষ ভোলে না। এই বিষয়ে এইভাবেই লিখতে হবে অনুচ্ছেদটা। আশা করি তোমাদের কাছে সমস্ত প্রশ্নগুলোর উত্তর ক্লিয়ার হলো। ভালো করে, ছোট্ট কবিতা আছে কামিনী রায়ের, একদম ছোট্ট কবিতা, খুব ভালো করে পড়ে ফেলবে আর প্রশ্নগুলো খুব ভালো করে তৈরি করে ফেলবে। আর কি করবে, অবশ্যই টিউটোপিয়ার সাথে থাকবে।